আজকে আমরা শুরু করব তড়িৎ চৌম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। এই লকডাউনের অবস্থাতে এইভাবে ছাড়া কোনো উপায় নাই, যতটুকু পারা যায় তোমাদেরকে সাহায্য করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা সমস্ত জিনিসটা টপিকটার উপর একটা নোট রাখবে। সেই নোটটা আমরা যবেই মিশন খুলুক না কেন তখন আমরা সেটাকে কারেকশন করাবো। এখানে যে ভুলগুলো হবে সেগুলো কারেকশন করবো এবং তোমরা পড়েছো কিনা সেটা আমরা দেখব। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে খুব ফোন ঘাঁটছো, তাই এইটুকু কাজ যেন ফোন ঘেঁটে করে নিও। তাহলে যাওয়া যাক টপিকে। আজকে হচ্ছে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে দুটো কথা জড়িয়ে আছে, একটা হচ্ছে কি তড়িৎ, আর হচ্ছে কি চুম্বকত্ব। তড়িৎ আর চুম্বকত্ব দুটো কথা জড়িয়ে আছে এবং দুটো কথা হচ্ছে কি একে অপরের সাথে একদম সম্পর্কযুক্ত। তা আমরা প্রথমে দেখে নিই যে তড়িৎ জিনিসটা কি। তড়িৎ জানতে গেলে প্রথমে দেখব আধান কি জিনিস। আধান বা চার্জ। চার্জ কি জিনিস? চার্জ হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার। চার্জ হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার। ফিজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটার হচ্ছে কি চার্জ। এটা কি হতে পারে? পজিটিভ হতে পারে বা ধনাত্মক হতে পারে এবং নেগেটিভ হতে পারে। এটা পজিটিভ হয় আবার নেগেটিভও হয়। এরা কি করে? ধর্ম আছে দুটো ধর্ম। এক নম্বর হচ্ছে কি আকর্ষণ ধর্ম আছে, আকর্ষণ, আর দু নম্বর হচ্ছে বিকর্ষণ। আকর্ষণ এবং বিকর্ষণ এই দুটি ধর্ম দেখা যায়। যদি দুটোই পজিটিভ আধান হয়, পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ, দুটি সমপ্রকৃতি আধান সবসময় কি করবে? বিকর্ষণ করবে। দুটি সমপ্রকৃতি আধান সবসময় রিপালশন করবে বা বিকর্ষণ করবে। আর যদি বিপরীত প্রকৃতি হয় বা পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, তাহলে সেখানে কি হবে? অ্যাট্রাকশন হবে। বা আকর্ষণ হবে। আকর্ষণ এবং বিকর্ষণ দুটি ধর্ম দেখা যায়। তার মধ্যে বিকর্ষণটাই হচ্ছে কি আধানগ্রস্ততার প্রমাণ। কারণ তোমরা প্রথম চ্যাপ্টারে পড়বে, এখন আর বর্ণনা করছি না এখানে। আধানের পর হচ্ছে কি তড়িৎ কি জিনিস। তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে কি এই আধান বা আয়নের স্রোত। আধান বা আয়নের স্রোতকে বলা হয় কি প্রবাহ বা কারেন্ট। এটা মান কত হচ্ছে? আই সমান হয় কত? কিউ বাই টি। যদি টি সময়ে কিউ আধান প্রবাহিত হয় তাহলে একক সময়ে কত হবে? কিউ বাই টি। আর এটা সমান হচ্ছে আই। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত হবে তাকে আমরা বলবো কি? প্রবাহ।
যখন যেটা নোট নেওয়ার প্রয়োজন হবে সে ভিডিওটা পজ করে দিয়ে নোট নেবে। আর যদি দেখো যখন কোনো একটা আধানকে, চাই সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, রাখা হলে সে তার একটা কি থাকে, আকর্ষণ বা বিকর্ষণ করার একটা সীমা থাকে। সে এমন নয় যে সে অসীম পর্যন্ত আকর্ষণ করতে পারবে। ধরে নিলাম এই আধানটা এই চারিদিকে এই ক্ষেত্রফল পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। মানে কি, এখানটা যদি পজিটিভকে রাখি তাহলে সে একে বিকর্ষণ করবে, সে একে বিকর্ষণ করবে। আর যদি নেগেটিভকে রাখি সে কি করবে, সে আকর্ষণ করবে। কিন্তু যদি এখানে একটা রাখি পজিটিভ বা নেগেটিভ, তাহলে সে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তাহলে এই অঞ্চলটাকে যতদূর পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করছে, যে নির্দিষ্ট সীমা, সেই সীমাটাকে বলা হয় কি, তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। কি লাগবে তাহলে, একটি আধান তার চারপাশে যে নির্দিষ্ট সীমা পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। একে ই দিয়ে প্রকাশ করা, একে বলা হয় কি, তড়িৎ ক্ষেত্র। তাহলে কি, যে নির্দিষ্ট সীমা পর্যন্ত তার চারপাশে, সেটা বৃত্তাকার হবে ম্যাক্সিমাম টাইমেই। তাহলে বৃত্তাকার সীমা পর্যন্ত যে কি, চারপাশে যে যতদূর পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে তাকে বলা হয় কি, আমাদের তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। কেমন ভেক্টর কোয়ান্টিটি লিখে, একটা মান থাকবে এবং একটা দিক থাকবে। তো তাহলে একটা পজিটিভ আধান যদি রাখা হয় আর একটা নেগেটিভ আধান রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এর অভিমুখ হয় কি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। নেগেটিভের থেকে পজিটিভের দিকে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। এরপর যখন তোমরা দেখেছো যে আগে ক্লাস 10-এ পড়েছো যে তড়িৎ চুম্বক তৈরি করার সময় যখন কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন সেখানে কি ফ্লো হয়, হয় পজিটিভ আধান ফ্লো হয় বা নেগেটিভ আধান ফ্লো হয়, বা পজিটিভ আধান ফ্লো হয়। যদি নেগেটিভ আধান এইদিকে যায় তাহলে কারেন্টের ডাইরেকশন হবে বিপরীত দিকে, আর পজিটিভ আধান যেদিকে যায় কারেন্টের ডাইরেকশনটা সেদিকে হয়। তাহলে আধান যখন ফ্লো করে তখন এর একটা শক্তি কি হয়, চৌম্বক শক্তিতে রূপান্তর হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের ফলে চৌম্বক শক্তি উৎপন্ন হয়। তো এর চারিপাশে কি উৎপন্ন হবে, একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। তোমরা একটা পরীক্ষা দেখেছো আগে নিশ্চয়ই, যে একটা কার্ডবোর্ডের মধ্যে কিছু লোহার গুঁড়ো নেওয়া হলো এবং সেখানে কি তার তার রাখা হলো, এবং এর মধ্যে যদি কারেন্ট পাঠানো হয় এবং এর যদি টোকা মারা হয় আস্তে আস্তে করে, দেখা যাবে কি লোহা চূর্ণগুলো গোল গোল বৃত্তাপথে সজ্জিত হয়েছে। তার মানে কি, এগুলো এটা কি চৌম্বক ক্ষেত্রের জন্য এটা সজ্জিত হয়। তড়িৎ প্রবাহ হলে কি হবে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এটাই হচ্ছে কি এর সাথে সম্পর্কযুক্ত। এই জিনিসটাকে নিয়ে তোমার আমাদের স্কুলে যেটা ঘন্টা আছে সেই ঘন্টাটাও এর ওপর নির্ভরশীল, পার্লো চক্র সেটাও এর ওপর নির্ভরশীল।
তাহলে কি তড়িৎ ক্ষেত্রে তড়িতের জন্য চৌম্বক সৃষ্টি। এরপর যাই আমি চুম্বকের ক্ষেত্রে। ম্যাগনেট, তড়িতে যেমন পজিটিভ বা ধনাত্মক, নেগেটিভ বা ঋণাত্মক আধান থাকে, ঠিক চৌম্বকের ক্ষেত্রে থাকে কি একটা নর্থ পোল আর একটা থাকে কি সাউথ পোল। নর্থ পোল একটা আর একটা সাউথ পোল। এদেরও কি আছে আকর্ষণ, এদের একটা হচ্ছে কি আকর্ষণ বিকর্ষণ ধর্ম, আর 2 নম্বর হচ্ছে কি দিক নির্দেশ। আকর্ষণ বিকর্ষণ কেমন, এটা কি যদি নর্থ পোল আর সাউথ পোল পরস্পর কি করবে আকর্ষণ করবে, আর নর্থ নর্থ বা সাউথ সাউথ সেখানে কি হবে, এখানে কি হবে রিপালশন। তাহলে সম হলেই সেটা হবে কি বিকর্ষণ, আর বিষম হলে সেটা হবে কি আকর্ষণ। এটা হচ্ছে চুম্বকের। আর দিকদর্শী ধর্ম কি, একটা চুম্বককে যদি মুক্তভাবে ঝুলিয়ে দেওয়া হয়, যদি এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে সবসময়, মানে সে যেটা এটা রোটেট করতে পারে, চারিদিকে রোটেশন করতে পারে, ঝুলিয়ে দেওয়া যাবে সবসময় উত্তর দক্ষিণ মেরু বরাবর সজ্জিত হয়ে যায়, বা ওই দিকে বরাবর দাঁড়িয়ে যায়, এরকমভাবে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে কি উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক নির্দেশ করবে। তাহলে এটা কি উত্তর এবং দক্ষিণ দিক নির্দেশ করে, এই জন্য একে বলা হয় দিক নির্দেশক ধর্ম। তাহলে একটা চুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয়, সে সবসময় কোন দিকে থাকবে উত্তর দক্ষিণ বরাবর। এখানে যদি একটা চুম্বককে রাখা হয় নর্থ মেরু, বিচ্ছিন্ন নর্থ মেরু ধরে নিলাম, তাহলে কি হবে এও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেই নির্দিষ্ট সীমাটাকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তাহলে কি চারিপাশে যে নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, বা অন্য একটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, তাকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি, এর একটা কি মান আছে, আর এটা কি আছে অভিমুখ আছে। এটা কি আছে মান আছে এবং অভিমুখ আছে। আমি এই দুটো একটু পরে নির্ণয় করবো, আমার ওগুলো হচ্ছে মেইন টপিক। তাহলে চৌম্বক ক্ষেত্র কি বললাম, চারিপাশে যে অঞ্চল পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে সেটা হচ্ছে কি তার চৌম্বক ক্ষেত্র, এবং এটা কি মান আছে এবং অভিমুখ আছে। সাধারণত এখানে যদি নর্থ আর এখানে যদি সাউথ রাখা হয়, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল যদি রাখা হয়, তাহলে এর ডাইরেকশনটা হবে কেমন নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে। এটা কার ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন।
ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কেমন, নর্থ থেকে সাউথের দিকে। এরপর বললাম একটু আগে, এটা তারের মধ্যে যদি কারেন্ট যায় চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, তাই তার ডাইরেকশনটা কেমন হবে সেটা আমরা একটু পরেই দেখব কেমন হবে। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কেমন হবে, কোন দিক থেকে কোন দিকে হবে, এখানে তো নর্থ আর সাউথ কোনোটাই নেই যে বলবো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, তাহলে ডাইরেকশনটা কেমন হবে একটু পরে আমরা আলোচনা করবো সেটা। এরপর ম্যাগনেটের যেমন আছে দুটো ধর্ম বললাম, কি আকর্ষণ আর বিকর্ষণ, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে কি বিকর্ষণই হচ্ছে বিকর্ষণটাই হচ্ছে কি চুম্বকত্বের প্রমাণ। কেমন, যদি একটা লোহা এক বিকর্ষণ, এই বিকর্ষণই হচ্ছে কি চৌম্বকত্বের প্রমাণ। কারণ দেখো যদি তিনটে দণ্ড দেওয়া হয় এ বি সি, তোমাকে তিনটে দণ্ড দেওয়া হলো, দিয়ে বলা হলো পৃথক করো এটার মধ্যে কোন দুটো চৌম্বক আর কোনটা হচ্ছে লোহা দণ্ড বা চৌম্বক পদার্থ। এদের মধ্যে দুটো আছে ম্যাগনেট এবং আরটা আছে চৌম্বক পদার্থ। যদি এটা এ যদি চৌম্বক হয় তাহলে কি করবে, এ অবশ্যই বিসি কে আকর্ষণ করবে, এ অবশ্যই বি এন সি কে কি করবে আকর্ষণ করবে। কারণ কি চৌম্বক চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। বি যদি চৌম্বক হয় সে অবশ্যই এ এবং সি কে আকর্ষণ করবে। আবার সি যদি লোহা হয় তো সেটাকেও চৌম্বকের কাছে নিয়ে গেলে সেটা আকর্ষণ অনুভব হবে। তাহলে আমি বলতে পারছি না আকর্ষণ দিয়ে যে কোনটা চৌম্বক আর কোনটা চৌম্বক পদার্থ। যদি এ এবং সি চৌম্বক হয় তাহলে এ এবং সি কে নিয়ে এলে তার দুটো মেরু আকর্ষণ করলে অবশ্যই অপর একটা মেরুকে বিকর্ষণ করবে, আর দুটো চৌম্বক অবশ্যই বিকর্ষণ করবে, কোনো না কোনো সময় বিকর্ষণ করবে। মানে দুটো মেরু যদি নর্থ মেরু হয়ে যায়, যদি নর্থ মেরু হলে কি হবে সে বিকর্ষণ করবে, বা সাউথ মেরু বিকর্ষণ করবে, কিন্তু কখনোই লোহার দণ্ডকে বিকর্ষণ করবে না, বা লোহার দণ্ড এদেরকে বিকর্ষণ করবে না। তাই বিকর্ষণই হচ্ছে চৌম্বকত্বের প্রমাণ। যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বিকর্ষণই হচ্ছে আধানগ্রস্ততার প্রমাণ। পয়েন্টটা একটু খেয়াল রাখবে। এরপর এই চৌম্বক ক্ষেত্র বললাম যে কতটা চারিদিকে আকর্ষণ করবে, একটা নর্থ পোল তার চারিপাশে কোন সীমা পর্যন্ত আকর্ষণ করবে সেই সীমাটাকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র। সেই চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্য একটা কাল্পনিক চিত্ররূপ করা হয়, তার নাম হচ্ছে বলরেখা দিয়ে প্রকাশ করা হয়। কাল্পনিক চিত্ররূপ বলরেখা কি হয়, ম্যাগনেটিক ফোর্স লাইন। বা বলরেখা। বলরেখাটা কি, বলরেখা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বলরেখা
এমন একটি কাল্পনিক এবং অবিচ্ছিন্ন রেখাকে বোঝায় যার বলতে কার ওই রেখাটার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কি হলো? এটা কাল্পনিক এবং অবিচ্ছিন্ন রেখা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই এবং যার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেটা কি করবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। দেখাচ্ছি সেটা একটু পরে, এটা লিখে নাও। এর কিছু ধর্ম আছে। প্রপার্টি কি? এক নম্বর হচ্ছে কি, এটা কাল্পনিক এবং অবিচ্ছিন্ন রেখা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। 2 নাম্বার, এটা সবসময় উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হবে। উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হবে। এটা নর্থ পোল আর এটা সাউথ পোল। সবসময় কি হবে? উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হবে। উত্তর মেরু থেকে মিলিত হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হবে এবং এই যে কোনো বিন্দুতে স্পর্শকটা কি করবে? এর অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে কি বি। চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। এটা বি এর অভিমুখ নির্দেশ করবে কোন দিকে? যে কোনো বিন্দুতে স্পর্শকটাই কি করবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তিন নম্বর প্রপার্টিজ কি? ধরো নাও এখানে অনেক বড় রেখা কল্পনা করা হয়েছে। এখানে যদি একক ক্ষেত্রফল কল্পনা করা হয় তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত বেশি সংখ্যক বলরেখা প্রবেশ করবে সেখানে চৌম্বক ক্ষেত্র তত শক্তিশালী হবে আর যত কম হবে তত দুর্বল হবে। ধরো নাও এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে এই বস্তু দিয়ে বাঁধা হচ্ছে, একটা সুতো দিয়ে টানা হচ্ছে। এখানে যদি সুতোর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? প্রযুক্ত বলটা আরও বেশি হবে, আরও স্ট্রেংথ হবে। তাহলে এখানে কি টানটা আরও বেশি হবে, দেওয়া যাবে।
তাহলে এক্ষেত্রে কী হবে, শক্তিশালী হবে, আর যত কম সূত্র দেবো তত কী হবে, দুর্বল হবে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত বেশি বলরেখা অতিক্রমণ করবে তত বেশি শক্তিশালী হবে। কে শক্তিশালী হবে, চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হবে। আর যেখানে বলরেখার সংখ্যা কম সেখানে চৌম্বক ক্ষেত্র দুর্বল। যেখানে চৌম্বক ক্ষেত্র বলরেখার সংখ্যা কম সেখানে দুর্বল, আর যেখানে বলরেখার সংখ্যা বেশি সেখানে চৌম্বক ক্ষেত্র বেশি স্ট্রং। নোট নেবে এগুলো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি চৌম্বক ক্ষেত্র দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করবে না। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কেন ছেদ করবে না? কারণ দেখো, এটা নর্থ মেরু, সাউথ মেরু। যদি এখান থেকে বড় রেখা নির্গত হয়ে এখানে যায়, আর একটা বড় রেখা যদি এখান থেকে নির্গত হয়ে এরকম যায়, তাহলে কি এখানে যদি ওরা ছেদ করে, তাহলে কি বলেছে, কোনো একটা বিন্দু থেকে স্পর্শক টানলে সেই স্পর্শকটা কি নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে এখানে স্পর্শক কখন হবে, একটা এই বক্ররেখার উপর স্পর্শক এটা হবে একটা, আর এক্ষেত্রে স্পর্শক কোনটা হবে, এটা একটা হবে। তাহলে একটাই চৌম্বক, একই বিন্দু, অথচ তার বিয়ের অভিমুখ কটা নির্দেশ করছে, দুটো বিয়ের অভিমুখ নির্দেশ করছে, যেটা কোনদিন বাস্তবে সম্ভব নয়। একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে একটা ডাইরেকশন থাকবে, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি, মাল্টি ডাইরেকশন হবে না একই বিন্দুতে। তাহলে কি হবে, কারণ কি লিখব, যদি দুটি বলরেখা পরস্পর ছেদ করে তাহলে ছেদ বিন্দু থেকে দুটি বলরেখার উপর দুটি স্পর্শক অঙ্কন করা যাবে এবং এই দুটি
স্পর্শক দুটি দিক নির্দেশ করবে, যা বাস্তবে সম্ভব নয়। বাস্তবে সম্ভব নয়। তাহলে দুটি বলরেখা যদি ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দু দিয়ে দুটি অভিমুখ পাওয়া যাবে। কারণ কি, দুটো স্পর্শক অঙ্কন করা হচ্ছে। আর স্পর্শক কি করে, অভিমুখ নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রে। তাহলে যেটা কোনদিন বাস্তবে সম্ভব নয়, দুটো অভিমুখ, একটা বিন্দুতে একটা অভিমুখ থাকবে, তাই দুটি বলরেখা পরস্পর ছেদ করবে না। নোট নেবে। যদি কোনো বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি রেখে দেওয়া হয় চৌম্বক ক্ষেত্রে, সে তার বলরেখা বরাবর গমন করবে সবসময়। যদি একটা চৌম্বক ক্ষেত্রে নর্থ মেরু থাকে, একটা সাউথ মেরু থাকে, তাহলে কি হবে, একটা চারিদিকে চৌম্বক ক্ষেত্র আছে, একটা যদি বলরেখা বিচ্ছিন্ন উত্তর মেরু, বিচ্ছিন্ন নর্থ মেরুকে যদি এখানে রেখে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তো সে এদিকে না গিয়ে সে তার বলরেখা বরাবর গমন করবে। তাহলে বিচ্ছিন্ন উত্তর মেরু কী করবে, বলরেখা বরাবর অঙ্কন করবে। বা বলরেখা এটাও সংজ্ঞা হয় যে একটা চৌম্বক ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখলে সে যে পথে গমন করে তাকে বলা হয় চৌম্বক বলরেখা। তাহলে আমরা কি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা এবং তার ধর্মগুলো অবশ্যই নোট রাখবো। এরপর যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা বলছি, তাহলে এর মানটা এমনি দেখলাম তো, হ্যাঁ নর্থ মেরু বা সাউথ মেরু তাহলে ডাইরেকশনটা এদিকে হয়, নর্থ থেকে সাউথের দিকে হয়। তাহলে একটা যদি তড়িৎবাহী তার থাকে, সেখানে ডাইরেকশন কেমন হবে, এদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কেমন হবে আই কারেন্ট গেলে, এবং তার মান কত হবে, সেগুলো জানবো কিভাবে। তাহলে কি বললাম, চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় কি দিয়ে, একে প্রকাশ করা হয় বি দ্বারা, বি ভেক্টর দ্বারা। এটা কি ভেক্টর রাশি, এর কি আছে, মান আছে আর অভিমুখ। মান এবং অভিমুখ দুটোই আছে, তাহলে আমাকে দুটোই নির্ণয় করতে হবে। তাহলে মানটা আমরা প্রথমে দেখি, মানটা ডাইরেকশনটা জানবো কিভাবে, এই ডাইরেকশনটাকে আমরা নির্ণয় করব কিভাবে একটা তড়িৎবাহী তারের ক্ষেত্রে। সেখানে দুটো রুলস আছে অভিমুখের জন্য, একটা হচ্ছে কি কর্কস্ক্রু রুল, আর একটা ম্যাক্সওয়েল লেফট হ্যান্ড থাম রুল। সরি, রাইট হ্যান্ড। একটা হচ্ছে কি ম্যাক্সওয়েল রুল, একটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের কোন রুলটা, একটা স্ক্রু, একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাতে হবে। আমি এটা নিয়ে ডিসকাস করবো না, আমার এতটা ভালো লাগে না, তোমরা পরে পড়বে, কনফিউশন বেশি ঢুকবে বলে করছি না, যার সোজা লাগবে সে করবে পরে। আমি রাইট হ্যান্ড রুলটা দেখবো, রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলটা কেমন, ধরে নাও এখানে একটা প্রবাহ যাচ্ছে আই, তো এই তারটা কি করছে, বোর্ডটাকে দুভাগ ভাগ করছে, একটা এদিকে ভাগ, এদিকে একটা পার্ট আর এদিকে একটা পার্ট। এখানে কি হবে,
এই চৌম্বক ক্ষেত্র অভিমুখ হবে কি, গোল চৌম্বক ক্ষেত্র হবে কি, এর চারিদিকে বৃত্তাকার পথে থাকবে। সেই ডাইরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে না এদিকে হবে, কোন দিকে হবে সেটা নির্ণয় করব কার দিয়ে, রাইট হ্যান্ড রুল দিয়ে। রাইট হ্যান্ড রুল দিয়ে সেটা আমরা দেখব। দেখো যে অভিমুখে কারেন্ট যাচ্ছে হাত থেকে এরকম করে নেবে, এই আঙুলটা কোনটা থাকবে, কারেন্টের অভিমুখে। যদি এটা কারেন্টের অভিমুখ হয় তাহলে আমার হাত নেবো কেমন, এটাই হবে। তাকে ধরছি কেমন হবে, এইভাবে। তাহলে আঙুলটাকে এরকম ধরছি, তাহলে অভিমুখটা কোন দিকে হবে, এটা আঙুল এরকম যাচ্ছে, অভিমুখটা হবে কোন দিকে, এইদিকে। তাহলে এই ডাইরেকশন কোনটা হবে, হট ডাইরেকশন এটা। তাহলে কি হবে, যে যে অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে আঙুলটাকে এভাবে ধরবো, সেটা হবে কি, এই আঙুলটা নির্দেশ করছে কি, এটা নির্দেশ করছে যে এর অভিমুখ বা এর দিকটা কোন দিকে ঘুরবে, তাই এটা কোন দিকে, এই দিকটাতে। যদি কারেন্ট প্রবাহিত হয় বিপরীত দিকে তাহলে কেমন ধরবো, এটাকে এরকম নেব, ডাইরেকশনটা কেমন হবে, এরকম, আঙুলটা ঘুরছে এদিকে এদিকে। তাহলে আমি এইখানে কিভাবে নির্ণয় করবো যে এই তলে কেমন হবে, এই তলে কেমন হবে। এটা কেমন অনেকটা যে এই কারেন্ট যাচ্ছে তারটা এরকম ভাবে আসে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে চারিদিকে অভিমুখ আছে। এটা আমার 3D ছবি হয়ে যাচ্ছে অনেকটা। তাহলে এখানে কীভাবে নির্দেশ করব, কোনো তলের যদি তল থেকে যদি ভেতর দিয়ে ঢুকে, মানে এটা যদি ভেতর দিয়ে ঢুকে তাহলে সেক্ষেত্রে আমি ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব। আর যদি ওপর দিয়ে উঠে আসে তাহলে সেক্ষেত্রে আমি এর ইউজ করবো। এটা যদি এরকম হয় তাহলে দেখবে এই তারটা কি হচ্ছে, চৌম্বক বলটা যদি পাস করে এরকম গোল করে, তাহলে এদিকে ঢুকতে হবে এবং এদিকে বেরোতে হবে, বা এদিকে ঢুকতে হবে এদিকে বেরোতে হবে। তা আমি কোনটা নেবো, এদিকে ঢুকছে না এদিকে ঢুকছে, না এদিকে বেরোচ্ছে না এদিকে বেরোচ্ছে, কোনটা দিক হিসাবে ব্যবহার করব। যদি এই চিহ্নটা কি নির্দেশ করে, কোনো তলের নিম্ন অভিমুখী, এটা হচ্ছে কি ঊর্ধ্ব। আর কি বললাম, যেই তারটাতে কারেন্ট যাচ্ছে তাহলে এখানে কি উঠবে, এখানে আমি কোন চিহ্ন দেবো, এই চিহ্ন দেব না এই চিহ্ন দেব। একটা তলকে এদিকে ভাগ আছে আর একটা তল এদিকে ভাগ আছে, তাহলে এখানে কোনটা দেব, এখানে এটা দেব না এটা দেব। তাহলে আমি যদি এই তারটাকে ধরতে যাই তাহলে কি করতে হবে, আমাকে আঙুলটা এখানে ঢোকাতে হবে, তারপরে আঙুলটা এদিকে উঠে আসবে এদিকে। তা আঙুলটা এদিকে ঢুকছে, মানে এটা আমি এই আঙুলটা বৃদ্ধা আঙুলটা রেখেছি কারেন্টের অভিমুখে, তাহলে আঙুলটা এদিকে ঢুকছে, আঙুলটা ঢুকছে মানে কি হবে, ক্রস চিহ্ন হয়ে গেল। আঙুলটা কি হবে, তারপর এইদিকে উঠে আসবে, এই সাইডে উঠে আসবে, তাহলে এখানে কি হবে, ডট চিহ্ন। তাহলে এইদিকে হচ্ছে কি ঊর্ধ্বমুখী, এদিকে হচ্ছে নিম্নমুখী, তাহলে আমার ডাইরেকশন হবে এইটা। তো এইদিকে সমস্ত তলের ক্ষেত্রেই হবে নিম্ন অভিমুখী, আর এদিকে সমস্ত এদিকে তলগুলোর ক্ষেত্রে কি হবে, ঊর্ধ্বমুখী। ধরে নাও এখানে একটা রাখা আছে, এই পেনটা রাখা আছে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। পেনটা ধরতে হলে কি করতে হবে, আমাকে এখানে আঙুল ঢোকাতে হবে, এই আঙুল ঢোকালাম, তাহলে
তাহলে আঙুলটা ঢুকছে মানে কি, পেনটা ধরতে গেলে আঙুল ঢুকাচ্ছি, তাহলে তলের ক্ষেত্রে কী করবো, আঙুলটা এখানে ঢুকাবো, তলে বোর্ড ভেদ করে ঢুকবে, ঠিক আছে, এটা যেমন করে ঢুকছে, তাহলে এখানে ঢুকছে মানে কি, এটা হচ্ছে কি নিম্ন অভিমুখী। তারপর কি হবে, আঙুলটা এইভাবে উঠছে, আঙুলটা এই উঠছে, তাহলে এই দিকটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী আর এদিকটা হচ্ছে কি নিম্নমুখী। তাহলে আঙুলটা আমি এখানে করে তারটা ধরতে গেলে যে মুখে ঢুকছে, যেখানে আঙুলটা ঢোকাতে হবে সেটা হচ্ছে কি নিম্নমুখী, আর আঙুলটা যেদিকে উঠবে সেটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। তো এই দিকটা হবে সবসময় কি নিম্নমুখী, আর এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, কারণ আমাকে তারটা ধরতে হবে এভাবে। যদি বৃত্তাকার তার হয়, লুপ হয়, ধরো এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে আই, সেক্ষেত্রে কেমন হবে, দেখো এখানে দুটো তল, একটা হচ্ছে ভেতরে তল আছে, একটা বাইরের তল আছে, তাহলে এই তলটাতে কি হবে, ঢুকবে না এই তলে ঢুকবে, না এই তলে বেরোবে না এই তলে বেরোবে। তাহলে আমি শুধু যে কোনো একটা এলিমেন্টকে ধরবো, এখানে একটা এলিমেন্টকে ধরলাম, তাহলে এই এলিমেন্টটা কি, এদিকে তল আছে এদিকে তল আছে, আমি এই তারটাকে ধরবো, আমি তাহলে কি ওইদিকে আঙুলটা ঢোকাবো আর এদিকে বের হবে, তাহলে আঙুলটা এদিকে কি হবে, ঢুকছে ক্রস চিহ্ন, আর এদিকে কি হবে, বেরোচ্ছে ডট চিহ্ন, অর্থাৎ ডট চিহ্ন কেমন হবে এরকম। যদি এই বিন্দুতে নিই, এখানে আঙুলটা ঢোকাবো, আমি কারেন্ট ডাইরেকশনে রেখেছি, এটাকে কারেন্ট ডাইরেকশনে আঙুলটা এখানে ঢোকাচ্ছি আর এদিকে বের করবো, তাহলে এখানে কত হবে ক্রস আর এখানে ডট, তাহলে ভেতরে সব জায়গায় কত হবে ডট, আর বাইরে যে কোনো জায়গায় কত হবে ক্রস। তার থেকে যেমনভাবেই ধরি না কেন সবসময় কী করতে হবে, আমাকে এরকম ধরতে হবে কারেন্টটা অভিমুখের সাথে। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রে কী হবে, কারেন্ট রাস্তা দেখেছি এখানে, তাহলে আমাকে তাহলে কি আঙুলটা এদিকে ঢোকাতে হচ্ছে এবং এদিকে উঠবে, তাহলে এখানে কি হয়ে যাবে ক্রস আর এখানে হবে ডট, তাহলে কারেন্ট রাস্তা এখন হবে যে এখানে ক্রস মানে কি আঙুলটা এদিকে ঢুকে এদিকে উঠছে, আঙুলটা এদিকে ঢোকাতে হবে এবং এদিকে উঠবে। তাহলে কি রাইট হ্যান্ড রুলসের সাহায্যে কী করবো, আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করব, মানে অভিমুখটা জানতে পারবো। সবসময় দুটো তলে থাকবে, দুটো তলের মধ্যে একটা তলে ঢুকবে আর একটা তলে বেরোবে, যে তলে ঢুকছে তার চিহ্ন হচ্ছে কোনটা, ক্রস চিহ্ন দিয়ে গোল, আর যেটা ঊর্ধ্বমুখী সেটা হচ্ছে ক্রস চিহ্ন মাঝের ডট, এটা হচ্ছে চিহ্ন। এটা সবসময় ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মানে ভাষায় না লিখে এভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার না হলে বলবে। এবার মানটা জানবো কিভাবে, মান, এই মান জানা যাবে কার সাহায্যে, বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে। বায়ো-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে এর মান জানা যায়। বায়ো-সাভার্ট সূত্র আর হচ্ছে কি বলা হয় ল্যাপ্লাসের সূত্র, এর সাহায্যে কি করা হয়, কোনো একটা কারেন্ট কোনো একটা তারের মধ্যে যদি প্রবাহ যায়, সেই প্রবাহতে কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে এর মান, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা জানা যায় কোন সাহায্যে, বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে বা ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে। বায়ো-সাভার্ট সূত্রটা কি তাহলে, বলছে যদি কোনোটা তার ঋজু তার হয় এবং তার মধ্যে যদি আই প্রবাহ যায়,
তাহলে সেখানে যদি খুব ক্ষুদ্র অংশ ডেল এল কল্পনা করি, ডেল এল কল্পনা করলে এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, কি বললাম মান, ও খেয়াল লাগবে এটা কিন্তু শুধুমাত্র মান দেয়, কোনো রকম অভিমুখ বা নির্দেশ দেয় না, শুধুমাত্র ভেক্টরটার, চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার এর শুধুমাত্র মান দেয়, মানে মড। তাহলে এই মানটা কার উপর নির্ভরশীল হবে, কেমন হবে, সেটাকে দেয় বায়োসাভার্ট সূত্র। কি বলছে, এখানকার যদি চৌম্বক ক্ষেত্র মান ডেল বি হয়, তাহলে এই ডেল বির মানটা কার কার উপর নির্ভরশীল হবে, সেটা বলা হয় কার কি দিয়ে, বায়োসাভার্ট সূত্রের সাহায্যে মাপা যায়। বলছে কি ওই চৌম্বক ক্ষেত্রের ভেক্টরটির মান ডেল বি প্রপোর্শনাল টু হবে কত, এখানে যে ডেল এল এলিমেন্টটা নিয়েছি এর সাথে সমানুপাতিক, যে ক্ষুদ্র অংশ কল্পনা করেছি এর জন্য কত হবে, সমানুপাতিক। এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে, এর সমানুপাতিক। তারপর এখানে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের সমানুপাতিক। এই প্রবাহীর মধ্যে তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে কারেন্ট তার সাথে সমানুপাতিক। আর দেখো যে ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে সেই অভিমুখের সাথে এই আর ভেক্টরের মধ্যবর্তী যে কোণ থিটা, আমি আলফা ধরলাম, আলফাটা কেমন হবে, কার সাথে কোণ, এটাও হতে পারতো এটাও হতে পারতো, কারেন্ট যেদিকে যাচ্ছে ডেল এল অভিমুখটা সেদিকেই নেব, ডেল এলটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, ডেল এল অভিমুখ কোন দিকে, যেদিকে কারেন্ট যাচ্ছে। যদি কারেন্টটা নিচের দিকে যেত, কারেন্ট এদিকে গেলে তখন থিটা কোণটা এদিকে নিতাম, এখন কারেন্ট ওইদিকে আছে বলে আর সাথে কোণ কোণে নেব ওই অভিমুখে। বলছে এই আলফা কোণের সাইনের সমানুপাতিক, তাহলে প্রপোর্শনাল টু সাইন আলফা। আর কি বলছে, ডেল বি প্রপোর্শনাল টু এই যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল টু 1/r²। এটা হচ্ছে কি বায়োসাভার্ট সূত্র। তাহলে বিবৃতি কেমন লিখবো, কোনো একটা তড়িৎবাহী তারের একটা ক্ষুদ্র অংশের ক্ষুদ্র অংশের জন্য সন্নিহিত বা নিকটস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান শুধুমাত্র কিন্তু মান মনে রাখবে, কোনো অভিমুখ নাই। মান কি বলছে, 1 নাম্বার
ডেল বি প্রপোর্শনাল টু ডেল এল, যেখানে ডেল এলটা হচ্ছে কি একটা ক্ষুদ্র অংশ তারের, তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ। 2 নাম্বার কি বলছে, ডেল বি প্রপোর্শনাল টু আই, প্রবাহ মাত্রা সমানুপাতিক। 3 নাম্বার কত, ডেল বি প্রপোর্শনাল টু সাইন আলফা। আর তড়িৎ প্রবাহের অভিমুখের সাথে সন্নিহিত বিন্দুর দূরত্বের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে কি ডেল এল ও সন্নিহিত বিন্দুর মধ্যবর্তী কোণ। কোনটা, ডেল এর ডাইরেকশন কোনটা হবে, যে অভিমুখে কারেন্ট যাচ্ছে সেই অভিমুখে তার ডাইরেকশন হবে, তার সাথে এই আর এর মধ্যবর্তী কোণ। আর 4 নাম্বার কি আছে, ডেল বি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, ক্ষুদ্র অংশ থেকে ডেল এল। 4 নাম্বারটা কি, কি যে ডেল এল অংশ কল্পনা করছি সেখান থেকে এই পি বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ডেল বি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আরটা কি ডেল এল ও সন্নিহিত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো সেটা হচ্ছে কত আর, তাহলে এর হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 3টে সূত্রকে একত্রে কি লিখতে পারি, ডেল বি প্রপোর্শনাল টু আই ডেল এল সাইন আলফা বাই আর স্কয়ার। কার সাথে, আর এর সাথে সমানুপাতিক, ডেল এল এর সাথে সমানুপাতিক, ক্ষুদ্র অংশ কল্পনা করেছি তার সাথে সমানুপাতিক। আরো বেশি বড় নিলে আরো বেশি বড় বিয়ের মানটা বেশি হবে। আর কি এদের মধ্যবর্তী কোণের সাথে কোণের সাইনের সাথে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইখানে একটা সমানুপাতিক হলে কেমন হবে, del b equal to k into I del L sin alpha by r square হবে। এখানে k একটা কি সমানুপাতিক ধ্রুবক। এই k এর মানটাকে কি নেব, যদি এখানে শূন্য মাধ্যম থাকে তাহলে k সমান কত লিখবো, μ0/4 পাই। k সমান কত হবে, μ0/4 পাই। তাহলে ডেল বি সমান কত হবে, μ0/4 পাই I del L sin theta sin alpha by r square।
যেখানে মিউ জিরো হচ্ছে কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বা চৌম্বক ভেদ্যতা বা পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। তাহলে কি দেখলাম যে একটা তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে তার নিকটস্থ কোনো বিন্দুতে তার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তার মানটা কি জানতে পারলাম বায়সাভার সূত্রের সাহায্যে। আর অভিমুখটা কি জানতে পারবো যে লেফট হ্যান্ড রুলের সাহায্যে। এবার এখানে আমার একটা রাশি চলে এসছে, একটা ডেল বি আছে, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এর একক জানবো। আর এখানে একটা মিউ, এটা ধ্রুবক এসছে, তার একক। তো ডেল বির এককটা কি ধরা হয়, বি বা চৌম্বক ক্ষেত্র একক। কত হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। দেখা হয় কি ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার মিটার স্কোয়ার। বারকে বলা হয় কি টেসলা, আর টি দিয়ে প্রকাশ করা হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। তাহলে এটা যদি ওয়েবার পার মিটার স্কোয়ার হয় বা টেসলা হয়, তাহলে আয়ের একক জানি আমরা অ্যাম্পিয়ার, ডেলের জানি মিটার, এটা কত সাইন থিটা ইউনিটলে বা এককহীন, আর এখানে কত আর স্কোয়ারটাও কি ধরবো আমার মিটার স্কোয়ার। তাহলে মিউ এর ইউনিট কত হবে, ইউনিট অফ মিউ কত হবে, মিউ নট কত আসছে এখানে ডেল বির ইউনিট ইন্টু আর স্কোয়ার ইউনিট ডিভাইড বাই আই এর ইউনিট ইন্টু ডেল এল এর ইউনিট। তাহলে কত হবে ওয়েবার পার মিটার স্কোয়ার, বি এর ইউনিট লিখলাম, আর এর কত হবে ইন্টু মিটার স্কোয়ার, আর ইউনিট কত হবে অ্যাম্পিয়ার, ডেল এর কত হবে মিটার। ডেল এটার যে ক্ষুদ্র অংশ কল্পনা করছিলাম, ক্ষুদ্র অংশ মানে দৈর্ঘ্যের, সেটা কত হবে মিটার। তাহলে কাটছে কি মিটার মিটার কাটছে, আসছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স এটাকে বলা হয় কি হেনরি। তাহলে হেনরি পার মিটার ইনভার্স। তাহলে মিউ এর ইউনিট কি হলো, তাহলে মিউ এর ইউনিট হচ্ছে কত ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স বা হেনরি পার মিটার, হেনরি পার মিটার বা ওয়েবার অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এটা হচ্ছে কত এসআই ইউনিট, সবগুলো কিন্তু এসআই, কোনো সিজিএস বলিনি। বি এর সিজিএস ইউনিট কত হবে, এই সিজিএস ইউনিটকে কত বলা হয় গাউস বা গস, একে জি দিয়ে প্রকাশ করা হয়। আর শুধু ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বলা হয়, আমি ওই এককে যাচ্ছি না এখন, শুধুমাত্র গাউস। তাহলে এর এসআই ইউনিট কত ছিল টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। এদের মধ্যে সম্পর্ক কি 1 টেসলা সমান 10⁴ গাউস বা 1 গাউস সমান হচ্ছে 10⁻⁻4 টেসলা।
1 টেসলা সমান 10⁴ গাউস, বা 1 গাউস হচ্ছে 10⁻⁴ টেসলা। তাহলে আমরা কি বায়োস্যাভার্ট সূত্র থেকে শুধুমাত্র মান জানতে পারলাম। তো মানটা কি জানলাম, যে del B equal to mu naught by 4 pi I del L sin alpha by r square। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ভেক্টর ফর্মটা কেমন হবে, এর ভেক্টর ফর্মটা কেমন হবে। এখানে কি ধরেছি, এই ডেল এল এটা নির্দিষ্ট ডাইরেকশন ছিল, এদিকে কারেন্টের অভিমুখের ডাইরেকশন আছে, আর এখানে দূরত্ব হচ্ছে কত, তিন দূরত্ব আর। তাহলে এই অভিমুখেরটা একক ভেক্টর কল্পনা করলাম আর। তাহলে দেখো তো ডেল এল ক্রস আর ইউনিট ভেক্টর যদি করে তাহলে কি আসবে, del L into r unit vector into sin alpha, মধ্যবর্তী কোণ আলফা, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ। তার কথা সময় ইউনিট ভেক্টর মান কত, সবসময় 1 হবে, যার মাথায় ক্যাপ থাকবে সেটাই ইউনিট ভেক্টর, আর তারই মান 1। তার কথা হবে del L sin থিটা সাইন আলফা হয়ে গেল। তাহলে আমি এই জায়গাটাতে কি লিখতে পারি, আমি এই ফর্মটা লিখতে পারি ডেল এল ক্রস আর। তাহলে ডেল বি ভেক্টর ফর্ম কেমন হবে, তাহলে μ0/4 পাই আই ডেল এল ক্রস আর ইউনিট ভেক্টর বাই আর স্কয়ার। এখানে আরটা কি, শুধুমাত্র মানের স্কয়ার, আর এখানে একটা ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টর সমান কত হয়, আর ভেক্টর বাই তার মান। তো এখানে বসালে কেমন আসবে, সমান μ0/4 পাই আই del L ক্রস আর ভেক্টর, আর ভেক্টর বসলাম, যেটা আর আছে তাহলে বাই কথা হবে আর স্কয়ারটা আর এর কিউব হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র আমি ক্ষুদ্র অংশটুকুর জন্যই বললাম, সমগ্র পরিবারের জন্য আমরা বলি নাই। তাহলে কথা হবে ডেল এল ক্রস আর। অনেক ছেলে খাতায় লেখার সময় সেটা মড দিয়ে দেয়, কোনো সময় মড দেবে না, মড দিলে সেটা আর ভেক্টর থাকে না। তাহলে কোনো সময় মড আমি এখানে মড ইউজ করব না, মড দিলে সেটা আর ভেক্টর থাকবে না। তো সমগ্র পরিবারের জন্য কত হবে, সমগ্র পরিবারের জন্য মানটা কত হবে, বি সমান কত হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল বি সমান μ0/4 পাই ইন্টিগ্রেশন আই del L sin alpha by r স্কয়ার, বা ভেক্টর ফর্মে লিখলে কত হবে del b ভেক্টর সমান μ0/4 পাই I del L ক্রস আর বা আর কিউ। এটা হচ্ছে কি ভেক্টর ফর্ম। এটা কিন্তু ভালো খেয়াল রাখবে, এটা মাঝে মাঝে দেয় যে ভেক্টর ফর্মটি লেখো, তাহলে এটা ভেক্টর ফর্মে লিখলে এটা হবে, আর এমনি ফর্মে লিখলে শুধুমাত্র মান দেখবে, এখানে ভেক্টর চিহ্ন দেবো, কোনো সময় মড ইউজ করবো না, এখানে কোনো সময় মড, এখানেও মড ইউজ করবো না, এখানেও মড ইউজ করলে জিনিসটা পুরো ভুল হয়ে যাবে। তাহলে আমরা মান জানতে পারলাম, অভিমুখ জানতে পারলাম, আর এর ভেক্টর ফর্মটা দেখলাম।
দেখো ডেল বি ইকুয়াল হয়েছিলাম কত মিউ নট বাই 4 পাই আই ডেল এল সাইন আলফা বাই আর স্কয়ার। আমি এখানে মিউ নটটা আলাদা লিখছি, মিউ নট 1/4 পাই আই ডেল এল সাইন আলফা বাই আর স্কয়ার। এই টার্মটাকে আমি এইচ দিয়ে প্রকাশ করব। এটা কত হলো মিউ নট বাই ডেল এইচ, বা লিখব কত বি সমান মিউ নট এইচ। এই এইচটাকে বলা হয় কি চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র, চুম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। বা হলো কি ম্যাগনেটিক স্ট্রেংথ। বি আর এইচ ভেদ্যতা, মিউ হচ্ছে ভেদ্যতা, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা কি চৌম্বকন প্রাবল্য। এই জিনিসগুলো কেমন? ভেদ্যতা জিনিসটা একটা আমি মনে হয় বোঝানোর চেষ্টা করছি। ভেদন ক্ষমতা কী অনুপাতে ভেদন করছে। ধরো নাও তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, কোনো একটা ব্যবহারের জন্য তোমার প্রতি রেগে গেলাম। তোমার প্রতি আমি যতটা রেগে গেলাম মনে মনে, সেটা হচ্ছে কোনটা এই বিটা। আর কতটা প্রকাশ করলাম সেটা হচ্ছে এইচটা। তার মানে কি আমি তোমার সম্পর্ক ভালো থাকার জন্য আমি প্রকাশ করতে পারছি না সম্পূর্ণটা। সম্পূর্ণ প্রকাশ করতে না পারলে পারবো না, সেটা কিছু একটা অনুপাত প্রকাশ করবো, সেই অনুপাতটা হচ্ছে কত মিউ। আর যেটা সম্পূর্ণ রেগে গেছিলাম সেটা হচ্ছে বি, আর যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে এইচ। বোঝা জিনিসটা? তাহলে এখানে বিটা হচ্ছে কি, এইচটা হচ্ছে কি মোট উৎপন্ন হচ্ছে কারেন্ট প্রবাহের জন্য কত হচ্ছে, এই আই কারেন্টের জন্য এখানে উৎপন্ন হচ্ছে, কিন্তু এই মাধ্যমের জন্য সবটা প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে কোনটা বিটা। আর এটা হচ্ছে ভেদ্যতা, মানে এই অনুপাতে ভেদ করছে, যতটা উৎপন্ন হচ্ছে। তাহলে মিউ জিরো কি হলো যে বি বাই এইচ, মানে যতটা উৎপন্ন হয়েছিল আর যা উৎপন্ন হয়েছিল আর যতটা প্রকাশ পেয়েছে তাদের অনুপাত, যতটা প্রকাশ পেয়েছে আর যতটা উৎপন্ন হয়েছে তাদের অনুপাতটা বলা হয় কি মিউ। এইচটার সংজ্ঞা কি হবে? ম্যাগনেটিক স্ট্রেংথ বা চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। কোনো পদার্থের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এবং ওই পদার্থের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য বা ম্যাগনেটিক স্ট্রেংথ। তাহলে কথা হলো এইচ ইকুয়াল টু বি
বাই মিউ। কি হলো? চৌম্বক প্রাবল্য সমান চৌম্বক ক্ষেত্র বাই ওই মাধ্যমের ভেদ্যতা। তাহলে বি এইচ সম্পর্ক বোঝা গেল। বিটা কি বললাম, এইচটা কি বললাম, যতটা আমি রেখেছিলাম বিটা যতটা প্রকাশ পেল, আর হচ্ছে কি অনুপাতে প্রকাশ করলো সেটা হচ্ছে কত, মিউ। আর এইচকে বলবো কি, চৌম্বকন প্রাবল্য, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, তোমরা ম্যাগনেটিক ফোর্স লাইন থেকে এতদূর পর্যন্ত সমস্ত কিছু নোট রাখবে এবং ভিডিওটা পজ করে নোট নিয়ে নেবে। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস কালকে সকালে দেবো, আবার কালকে সন্ধ্যের সময় দেবো।